তো ভদ্রলোক 2025 সালে ফেব্রুয়ারি মাসে ব্যাচেলর অফ আইটি পড়ার জন্য সিডনির একটা ইউনিভার্সিটিতে আসে। তো তার জেনারেল স্টেটমেন্ট, ফান্ড কোনো কিছুতেই কোনো ধরনের সমস্যা ছিল না, সব কিছু একদম পারফেক্ট ছিল। তো তার ভিসা পেতেও কোনো রকম সমস্যা হয়নি, সে 4 দিনের মাথায় তার ভিসা পেয়ে যায়। এবং ভিসা পাওয়ার পরে সে অবশ্যই অস্ট্রেলিয়াতে আসে। তো আসার পরেই সে রিয়েলিটিটা ফেস করতে পারে, সে বুঝতে পারে যে তার ইউনিভার্সিটিটা অনেক এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটি। সো এখানে পড়ার মতো তার আর্থিক আসলে সক্ষমতা নেই। সো সে তার এক বন্ধুর সাথে কথা বলে এবং এক বন্ধুর পরামর্শে সে সিডনির একটা এজেন্সিতে যায়। তো তার উদ্দেশ্য ছিল যে ইউনিভার্সিটি থেকে সে একটা কলেজে বা ইনস্টিটিউশনে মুভ করবে। সো সেই এজেন্সিতে যাওয়ার পরে সেই এজেন্সি থেকে তাকে পরামর্শ দেওয়া হয় সিডনির একটা কলেজে মুভ করার। এবং তার যে এক্সপেকটেশন ছিল যে টিউশন ফি অনেক কম হবে, সো সেই এক্সপেকটেশনটা মিট করার জন্য সেই এজেন্সি থেকে তাকে বলা হয় যে আপনি ব্যাচেলার্সটা চেঞ্জ করে ডিপ্লোমাতে মুভ করেন। এবং তাকে যে কলেজটা সাজেস্ট করা হয় সেটা ছিল অনেক নিম্নমানের একটা কলেজ। সো ভদ্রলোক যেহেতু বুঝতে পারে যে তার টিউশন ফি অনেক কমে যাবে সে যদি ব্যাচেলার্স থেকে আসলে ডিপ্লোমাতে মুভ করে এবং এরকম নিম্নমানের একটা কলেজে যায়, তাহলে অবশ্যই তার টিউশন ফি অনেক কমে যাবে। সো সে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে তার ডিগ্রিটা চেঞ্জ করে এবং ইউনিভার্সিটিটা চেঞ্জ করে ফেলে। সো সব কিছুই ভালো থাকে, সে সিওইউ নিয়ে আসে, টিউশন ফি পে করে। তো তার ঠিক 1.5 মাসের মাথায় তার কাছে একটা মেইল আসে হোম অ্যাফেয়ার্স থেকে যে ইন্টেনশন অফ ক্যান্সেলেশন এরকম সাবজেক্টের একটা মেইল আসে। তো সেখানে তার ইন্টেনশনটা জানতে চাওয়া হয় যে সে কেন তার সিইউটা ক্যান্সেল করে নতুন একটা সিইউ নিল এবং কেন সে ডাউনগ্রেড করলো, অর্থাৎ ব্যাচেলার্স করতে এসে কেন এখন সে আবার ডিপ্লোমা করার জন্য চেঞ্জ করলো। তো সে একটু ঘাবড়ে যায় এবং তার যে এজেন্সি যারা তাকে হেল্প করেছে তাদের কাছে যায় এই জিনিসটা আসলে কীভাবে সে হ্যান্ডেল করবে সেটার জন্য। এবং সেই এজেন্সি থেকে একটা রিপ্লাই দেওয়া হয় সেই ইমেলের। এবং তার ঠিক 2 মাসের মাথায় তার ভিসাটা আসলে ক্যান্সেল হয়ে যায়। অর্থাৎ সে যে এক্সপ্লেনেশন দিয়েছে সেটাতে তারা স্যাটিসফাইড থাকে না এবং তার ভিসাটা ক্যান্সেল করে দেয়। এবং তার 14 দিনের মাথায় তাকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে মুভ করতে হয়। এটা ছিল তার জন্য একটা বড় ফাইন্যান্সিয়াল লস এবং সে মেন্টালি সিক হয়ে যায়। এখন সে বাংলাদেশে আছে এবং সে মানসিকভাবে অসুস্থ। এটা অনেক বড় একটা শক ছিল তার জন্য। সো এই কারণেই সে এখন মেন্টাল ইস্যুতে ভুগছে এবং সে আসলে অসুস্থ। তো এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে একজন স্টুডেন্ট আমার সাথে শেয়ার করেছে। সো তার কাছ থেকে শুনে আমি আপনাদের সাথে এই ঘটনাটা আসলে এখন শেয়ার করলাম। এটা শেয়ার করার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে এটা আপনাদের জানা উচিত, বিকজ আমরা অনেকেই বাংলাদেশ থেকে যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আসার চিন্তাভাবনা করি তখন অনেকেই মনে করি যে অস্ট্রেলিয়াতে একবার আসার পরে আমরা কোনো ইউনিভার্সিটি থেকে কলেজ বা ইনস্টিটিউশনে মুভ করতে পারবো এবং মুভ করলে আমাদের জন্য জীবনটা অনেক সহজ হয়ে যাবে, আমাদের অনেক বেশি টিউশন ফি দিতে হবে না, আমরা খুব অল্প টাকায় পড়াশোনা করতে পারবো। হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। আপনারা আসলে মুভ করতে পারেন, মুভ করাটা আসলে ইলিগাল না, বাট এখানে কিছু রুলস আছে, কিছু রুলস মেনটেন করে বা ফলো করে আপনাদেরকে চেঞ্জটা করতে হবে। সো আপনারা যদি কোনো কিছু চিন্তা না করে, কোনো রুলস মেনটেন না করে হুট করে চেঞ্জ করে ফেলেন, তাতে করে আপনাদের ভিসাটা আসলে অনেক রিস্কে পড়ে যাবে এবং অনেক ক্ষেত্রে ভিসাটা ক্যান্সেল হতে পারে। সো এই স্টোরিটা এই জন্যই শেয়ার করলাম যেন আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারেন। এবং এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো আসলে তুলে ধরবো, কী কী রুলস আপনাদেরকে মেনটেন করতে হবে, কী কী বিষয়ে খেয়াল রেখে আপনাদেরকে এই যে ইউনিভার্সিটি থেকে কলেজে বা ইনস্টিটিউশনে মুভ করা বা কোর্স চেঞ্জ করা সেগুলো আসলে করতে হবে। বিকজ এজেন্সিগুলো আপনাদের হেল্প করবে, দ্যাট ইজ ট্রু, বাট অনেক সময় যখন তারা নিজেদের প্রফিটে চিন্তা করে অনেক ক্ষেত্রে তারা আপনাদেরকে রিস্কে ফেলে দিতে পারে। সো আপনারা যদি এই বিষয় সম্পর্কে অবগত না থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক সময় বিপদে পড়তে পারেন। সো আজকে ভিডিওতে মূলত আমি এটাই আলোচনা করব যে কোন কোন বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যেন এজেন্সিগুলো আপনাদেরকে প্রলোভন দেখালেও আপনার জন্য যে সেই জিনিসগুলো বুঝতে পারেন এবং সেভাবে আপনাদের ফাইলগুলো প্রসেস করতে পারেন। সো প্রথম যে রুলসটা আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে ইউনিভার্সিটিতে পড়তে আসবেন সেই ইউনিভার্সিটিতে আপনাদেরকে 6 মাস থাকতে হবে। অর্থাৎ প্রথম 6 মাসের ভিতরে আপনারা আসলে চেঞ্জ করতে পারবেন না।
কোনো ইউনিভার্সিটি থেকেই আপনারা চেঞ্জ করতে পারবেন না, সেখানে আপনাদের 6 মাস থাকতে হবে। তো অনেকেই আমরা অনেক ধরনের পাথওয়েতে আসি, যেমন অনেকে আমরা কোনো ইংলিশ প্রোগ্রাম নিয়ে আসি, অনেকের আইএলস রিকোয়ারমেন্ট যদি মিট না হয় অনেকে ইএপি প্রোগ্রাম নিয়ে আসে, অনেকে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার্স প্রোগ্রামে আসে। তো সেক্ষেত্রে আপনার মেইন কোর্স শুরু হওয়ার পরের থেকে এই জিনিসটা কাউন্ট হবে। অর্থাৎ আপনার ইএপি প্রোগ্রাম যদি 1 মাস হয়, তাহলে সেই 1 মাস এই 6 মাসের ভিতরে কাউন্ট হবে না। আপনার ইএপি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনার মেইন কোর্স শুরু হওয়ার ডেটটা থেকে আপনাদের 6 মাস সময়টা কাউন্ট হবে। সো এক্ষেত্রে অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই যে অনেকের সেমিস্টার 4 মাসে থাকে। সো তাদের ক্ষেত্রে কী হবে? আবারও বলছি, এখানে সেমিস্টার কোনো ম্যাটার করছে না। আপনি 6 মাসের ভিতরে 3টা সেমিস্টার করতে পারেন, 1টা করতে পারেন, 4টা করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। 6 মাস আপনাকে সেই ইউনিভার্সিটিতে থাকতেই হবে এবং তারপরে আপনি মুভ করতে পারবেন। এটা হচ্ছে রুলস। তো এখানে আমরা অনেকেই যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যেহেতু 6 মাস পরে আমাদেরকে চেঞ্জ করতে হবে, সো আমি 6 মাস পরেই আসলে এজেন্সিগুলোতে যাব যদি চেঞ্জ করতে চাই, এবং 6 মাস পরেই আমি আমার কাজটা শুরু করব। এটা হচ্ছে একটা ভুল, কারণ আপনি 6 মাস পরে যখন চেঞ্জ করার জন্য অগ্রসর হবেন তখন দেখবেন যে নেক্সট যে ইনটেক কলেজে সেটা আপনি ধরতে পারছেন না। অর্থাৎ আপনাকে আরেকটা সেমিস্টার আপনার ইউনিভার্সিটিতে থাকতে হচ্ছে, বিকজ সিটগুলো ফিল আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে আবারও আপনার ইউনিভার্সিটিতে আরেকটা টিউশন ফি দিতে হচ্ছে, which is a big loss for you, এবং এটা হচ্ছে অযৌক্তিক। সো আপনাদের যে কাজটা করতে হবে, আসার পরেই আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আপনারা চেঞ্জ করবেন, তাহলে আসার পরেই আপনাদেরকে কাজ শুরু করে দিতে হবে। আপনাকে কোনো একটা কলেজ বা ইনস্টিটিউশন থেকে অফার লেটার নিয়ে আসতে হবে এবং আপনাকে সিওইও নিয়ে আসতে হবে, এবং সেই সিওইতে লেখা থাকবে যে আপনার ক্লাস শুরু হচ্ছে ওই 6 মাসের পরের যে ডেটটা সেই ডেট থেকে। অর্থাৎ আপনার একসাথে 2টা সিওই থাকলে হবে না। আপনি যেই সিওইটা নিয়ে আসবেন কলেজ বা ইনস্টিটিউশন থেকে, সেই সিওইটা অ্যাক্টিভ না। সেই সিওইটা তখন থেকে অ্যাক্টিভ হবে যখন থেকে ওই 6 মাস সময়টা আপনার শেষ হচ্ছে, এবং সেখানে মানে ওই নতুন সিওইতে সেটাই লেখা থাকবে যে 6 মাসের পরবর্তীতে যে ডেটটা সেখান থেকে আপনার ক্লাস শুরু হচ্ছে। সো আপনি সেফ। আপনি কখন সেফ না? আপনি তখন সেফ না যখন আপনি 2টা সিওই একসাথে রানিং থাকবে। সো এই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে আসলে চেঞ্জ করার সিদ্ধান্ত নিতে হবে। সো এর পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে একিউএফ লেভেলটা মেনটেন করতে হবে। এখন একিউএফ লেভেলটা কি? একিউএফ লেভেল হচ্ছে একটা লেভেল, অস্ট্রেলিয়াতে বিভিন্ন ডিগ্রিকে তারা লেভেল দিয়ে থাকে। যেমন ব্যাচেলার্স করার ক্ষেত্রে আপনার একিউএফ লেভেল হচ্ছে 7, আপনি যদি ডিপ্লোমা করেন তাহলে আপনার একিউএফ লেভেল হচ্ছে 5, আপনি যদি মাস্টার্স করেন তাহলে আপনার একিউএফ লেভেল হচ্ছে 9। এখন আপনি যে অস্ট্রেলিয়াতে আসবেন একটা ডিগ্রিতে, সাপোজ আপনি ব্যাচেলার্স করতে অস্ট্রেলিয়াতে আসলেন, তাহলে অবশ্যই আপনার একিউএফ লেভেল হচ্ছে 7। আপনি এই একিউএফ লেভেলটা থেকে কমে কোনো ডিগ্রিতে মুভ করতে পারবেন না, অর্থাৎ আপনি ডাউনগ্রেড করতে পারবেন না। আপনি ব্যাচেলার্সে আসলে আপনাকে ব্যাচেলার্সেই থাকতে হবে। আপনি ইউনিভার্সিটি থেকে কলেজে মুভ করেন না কোথায় করেন, ইট ডাজেন্ট ম্যাটার, বাট ডিগ্রিটা অবশ্যই ব্যাচেলার্সের সমান থাকতে হবে। আপনি চাইলে এর উপরে যেতে পারবেন কিন্তু এর নিচে যেতে পারবেন না। অর্থাৎ ব্যাচেলার্স করতে আসলে আপনি ডিপ্লোমা করতে পারবেন না। এখন অনেকেই যে কাজটা করে, যেরকম এই ভদ্রলোকের ক্ষেত্রে যে জিনিসটা হলো যে সে ব্যাচেলার্স করতে আসার পরে ডিপ্লোমাতে মুভ করেছে, যেটা তার ভিসা কন্ডিশন ব্রেক করেছে। তো ম্যাক্সিমাম কলেজগুলোই এগুলো অ্যাকসেপ্ট করে না, কারণ তারাও জানে এটা হচ্ছে রুলস ব্রেক হচ্ছে, সো সেই ধরনের স্টুডেন্ট তারা নেয় না। এবং ম্যাক্সিমাম এজেন্সিগুলোই আসলে এই কাজগুলো করে না, বিকজ স্টুডেন্টদের ক্ষতি হবে। কিন্তু এখানে সিডনিতে অনেক হাজারো এজেন্সি রয়েছে, অনেক ছোটো ছোটো এজেন্সি রয়েছে যারা আসলে প্রফিটের আশায় এই কাজগুলো করে থাকে এবং স্টুডেন্টদের বিপদে ফেলতে পারে। এবং অনেক কলেজই ছোটো ছোটো যে কলেজগুলো যাদের রেপুটেশন খুবই খারাপ, তাদের কাছে কোনো স্টুডেন্ট নেই, সো তারা অল্প সময়ের লাভের আশায় এগুলো অ্যাকসেপ্ট করে এবং সেক্ষেত্রে স্টুডেন্ট আসলে বিপদে পড়ে যায়। তো এই ভদ্রলোকের ক্ষেত্রেও এটাই হয়েছে, সে একটা এজেন্সিতে গিয়েছে যারা লাভের আশায় তাকে আসলে এই বিপদে ফেলে দিয়েছে, এবং যে কলেজে তাকে পাঠানো হয়েছে সেই কলেজও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে সেই লাভের আশায়। তো পরবর্তীতে ভোগান্তি আসলে স্টুডেন্টকেই পোহাতে হয়েছে এবং তার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। সো এই হচ্ছে বিষয়, একিউএফ লেভেলটা মেনটেন করে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই আমরা ট্রেড কোর্স করি।
তো ট্রেড কোর্সের AQF লেভেল ব্যাচেলার্স বা মাস্টার্সের থেকে কম, অর্থাৎ আপনি চাইলেই ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সে এসে সেটা চেঞ্জ করে ট্রেড কোর্স করতে পারবেন না, আপনাকে AQF লেভেলটা মেনটেন করতে হবে। তো আমি একটু আগেই বললাম যে একসাথে দুইটা COE আপনি রাখতে পারবেন না, সেটা হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। অর্থাৎ হায়ার এডুকেশন কোনগুলো? হায়ার এডুকেশন হচ্ছে যে ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি। তো এগুলোর ক্ষেত্রে আপনি দুইটা COE একসাথে তো রাখতে পারছেন না। কিন্তু আপনি যদি ভ্যাট কোর্স নেন, যেগুলো হচ্ছে ভোকেশনাল, সেই কোর্সগুলোর ক্ষেত্রে আপনি কনকারেন্টলি করতে পারবেন অথবা সিমultaneously করতে পারবেন। অর্থাৎ আপনি ব্যাচেলার্স করতে এসে একসাথে রানিং অবস্থায় আপনি ট্রেড কোর্স করতে পারবেন চাইলে। মাস্টার্স করতে আসলে আপনি ট্রেড কোর্স করতে পারবেন। তখন তারা দেখবে আপনার হায়েস্ট যে ডিগ্রিটা AQF লেভেলটা সেটা কত। আপনি ব্যাচেলার্স করতে এসেছিলেন, আপনি ব্যাচেলার্সই করছেন, সো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি পাশাপাশি যদি একটা ট্রেড কোর্স করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বিকজ আপনার হায়েস্ট যে ডিগ্রিটা সেটা কিন্তু ব্যাচেলার্স, সেটা কিন্তু রানিং রয়েছে। অর্থাৎ আপনি চাইলে ব্যাচেলার্স অথবা মাস্টার্স করার পাশাপাশি একটা ট্রেড কোর্স করতে পারেন, যেটা অনেকেই করে পিয়ারের জন্য, বিকজ আমরা অনেকেই জানি যে ট্রেড কোর্স করলে পিয়ার পাওয়ার রাস্তাটা অনেকটা ইজি। এখানে আসলে অনেকেই 65 পয়েন্টসে আসলে কল পেয়ে যাচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, সো এই কাজটা অনেকেই করে। তো সেটা রিস্ক নেই সেখানে, এবং এটা হচ্ছে রুলস ব্রেক হচ্ছে না, অর্থাৎ আপনার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে একসাথে করতে পারবেন। আবারও বললাম, আপনি কিন্তু ব্যাচেলার্স প্রোগ্রামটা ছেড়ে দিয়ে আবার ট্রেড কোর্স করতে পারবেন, মাস্টার্স প্রোগ্রামটা ছেড়ে দিয়ে আবার ট্রেড কোর্স করতে পারবেন। আপনি করতে পারবেন যদি আপনি একসাথে রানিং অবস্থায় দুইটা COE আসলে রাখেন, সেক্ষেত্রে করতে পারবেন। তো এই ছিল বিষয়। আমি ট্রাই করেছি আমার এন্ড থেকে এই জিনিসগুলো আপনাদের সামনে ক্লিয়ারলি প্রেজেন্ট করার, যে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এবং অনেকেই আসলে বিপদের সম্মুখীন হচ্ছে, বিকজ আলটিমেটলি অনেকেই আসলে চেঞ্জ করে ইউনিভার্সিটি থেকে কলেজে, কিন্তু তারা প্রপার রুলস এবং রেগুলেশনসগুলো না জেনেই আসলে এই সিদ্ধান্তটা নিয়ে বসে, যাতে করে তাদের আসলে অনেক প্রবলেম হয় পরবর্তীতে। সো আমি চাইলাম যে এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরতে, যেন আপনারা চেঞ্জ করেন এবং চেঞ্জ করার সময় এগুলো মাথায় রেখে চেঞ্জ করতে পারেন, যাতে করে কোনো এজেন্সি বা কোনো কলেজ আপনাদেরকে বিপদে না ফেলতে পারে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ গ্যাস। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গ্যাস নেক্সট টাইম।